জাদুর বরফের ফ্রক। ঋষিপুর নামের একটা গ্রামে কলি আর তার মেয়ে কবিতা বাস করত। কলি ছিল খুবই সাধারণ একটা মহিলা। সে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেত তাতেই তার মেয়ের পড়ালেখার খরচ আর তাদের খাওয়া দাওয়ার খরচ চালিয়ে নিত। কখনো জমিদার বাড়িতে কাজ করত, কিংবা কখনো গ্রামের অন্যান্য ধনী পরিবারে কাজ করত। এভাবেই তাদের দিন যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে গ্রামের কাজ একদম কমে যায়। জমিদার মশাইও তার বাড়ি থেকে কাজের লোক সব তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে কলি সেলাই মেশিনের কাজ শুরু করে। সে রেডিমেড ফ্রক বিক্রি করতে শুরু করে। বাসায় কাপড় কিনে এনে সেই কাপড় দিয়ে ফ্রক বানায় আর তারপর সেগুলো বাজারে কিংবা গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করে। এতেও বেশ কিছু টাকা আয় হচ্ছিল। কবিতা, মারে, যে ফ্রকগুলো বানিয়েছি সেই সবগুলো ফ্রকেরই তো হাতা বড়। গরমে কেউ বড় হাতার ফ্রক কিনতে চাইছে না। ফ্রকগুলোর হাতা ছোট করতে হবে, কিন্তু এটাও তো অনেক কাজ। আবার হাতা ছোট করলে ফ্রকের দাম তো কম দিতে চায় মানুষ। কি করি বলতো মা? মা, কিছু একটা তো করতে হবে। গ্রামে যেই গরম, কোথাও তো এক ফোঁটা পানিও নেই। সকাল থেকে আমার বড্ড তেষ্টা পেয়েছে। শুনলাম গ্রামের জমিদার সাহেব নাকি আমাদের ওই বটতলার নিচে পানি বিক্রি করছে। মা, এক বোতল পানি নিয়ে আসো না। কুয়োতে যে একটুও পানি নেই। এত গরমের কারণে সব পানি শুকিয়ে গেছে যে। হ্যাঁ রে মা, আমার তো মনেই ছিল না। এই ফ্রক বেচার চিন্তায় আমার মাথা থেকে সব বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি জমিদার মশাইয়ের কাছ থেকে তাহলে তোর জন্য এক বোতল পানি নিয়ে আসি। তারপর কলি জমিদার মশাইয়ের কাছে যায়। জমিদার সাহেব, আপনি পানি বিক্রি করছেন, এটা খুবই ভালো কাজ। গরমে তো কোথাও এক ফোঁটা পানি নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেখানে গ্রামে কোথাও পানি নেই সেখানে আপনি পানি কোথা থেকে পাচ্ছেন? এই কলি, তুই এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে আমার বাড়িতে তুই এক সময় চাকরি করতি? মাস শেষে বেতন পেতি আর সেই টাকায় তোর সংসার চলতো। ভুলে যাস না, গ্রামবাসীর উপকারের জন্য আমি অনেক কষ্ট করে পানি জোগাড় করে পানি এখন বিক্রি করছি, তাও নামমাত্র দামে। পাশের গ্রামে আরো বেশি দামে পানি বিক্রি হয়। যদি নেওয়ার হয় নে, না হলে এখান থেকে যা। তোর ওসব বাজে বাজে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। ওই দেখ, আরো কাস্টমার আসছে, এখানে ভিড় করিস না। আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব, দিন আমাকে এক বোতল পানি দিন। তা এক বোতল পানি কত টাকা? 100 টাকা দে। 100 টাকা আছে? হ্যাঁ জমিদার সাহেব আছে। এই নিন 100 টাকা, আর আমাকে এক বোতল পানি দিন। তারপর কলি পানির বোতল নিয়ে বাসায় এলো আর তারপর তার মেয়েকে পানি খেতে দিল। আচ্ছা মা, জমিদার সাহেব বিষয়টা কেমন একটা গোপন রাখছেন না? যেখানে গ্রামের কোথাও পানি নেই সেখানে উনি কষ্ট করেই হোক আর যেমন করেই হোক পানি বা কোথা থেকে জোগাড় করছে। এটা কিন্তু আমার কাছে বেশ রহস্য মনে হচ্ছে। উনি আবার কারো কোনো ক্ষতি করছেন না তো? জমিদার মশাইয়ের নামে তো সবসময় বদনাম শুনি। উনি সবসময় কাউকে না কাউকে ঠকান। আহারে, বড় মানুষদের সম্পর্কে এসব কথা বলতে নেই। তুই পানি খেয়েছিস, এখন যা পড়তে বস। কিন্তু প্রশ্নটা কলির মাথায় থেকেই যায়। তাই কলি জমিদারের উপর লক্ষ্য রাখতে থাকে। এ কি, জমিদার সাহেব এই বিকেল বেলা কোথায় যাচ্ছেন? আমি একটু ওনার পেছন পেছন যাই, গিয়ে দেখি উনি আসলে কোথায় যাচ্ছেন। কলি জমিদারের পিছু নিল আর দেখলো জমিদার একটা গুহায় ঢুকে পড়লো আর বলতে লাগলো, হা হা, এই বরফের গুহার কারণে এখন আমি টাকায় টাকায় অনেক ধনী হয়ে যাচ্ছি। আজকেই তো আমি 50,000 টাকার শুধু পানি বিক্রি করেছি। যতদিন এই গুহার মধ্যে সন্ন্যাসীর দেওয়া এই গরুটা থাকছে ততদিন আমি আরামসে পানি বিক্রি করতে পারবো। এই বরফের গুহার বরফ গলিয়ে যত ইচ্ছা তত পানি নিতে পারবো। শোন গরু, তোর এখান থেকে মুক্তি নেই। সন্ন্যাসী বাবা ফিরে এলে না হয় তার কাছে তোকে তুলে দেব। ততদিন তোকে এখানেই থাকতে হবে। হা হা হা। কি, একটা অবলা প্রাণীকে এভাবে জমিদার মশাই পানির জন্য বরফের গুহায় আটকে রেখেছেন? আসল কাহিনীটা কি আমার জানতেই হবে। এই জমিদার আবারও কোনো একটা অন্যায় করছেন। না না, এটা হতে দেওয়া যায় না। তারপর কলি সেই গুহার সামনে এসে জমিদার মশাইকে ডাকতে শুরু করে। জমিদার মশাই, আপনি বেরিয়ে আসুন। আপনার গোপন রহস্য আমি জেনে গেছি। বেরিয়ে আসুন বলছি। এ কি কলি, তুই এখানে চলে এসেছিস? শোন, তুই কিছু শুনতে পেলেও মুখটা বন্ধ রাখ।
দরকার হয় আমি তোকে 10-12 হাজার টাকা দিয়ে দিচ্ছি, যা এখান থেকে। 10-12 হাজার টাকা দিয়ে আমার মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমি এখান থেকে গিয়ে গ্রামবাসীকে সব সত্যি জানিয়ে দেব যে আপনি এখানে একটা অবলা প্রাণীকে বরফের গুহায় আটকে রেখেছেন, আর এখানে একটা বরফের গুহাও আছে। এখান থেকে পানি নিয়ে আপনি পানি বিক্রি করেন। আহা, আমার কথাটা আগে শোন, আমি তোকে সব ঘটনা খুলে বলি। একবার আমি আর আমার স্ত্রী এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আমার এক সন্ন্যাসী বাবার সঙ্গে দেখা হয়। উনি আমার কাছে পানি চান, আমি ওনাকে পানি দেই। উনি তখন আমাকে আশীর্বাদ হিসেবে বলেন যে উনি আমাকে একটা গুহার মধ্যে আশীর্বাদ দিয়ে জাদুর একটা বরফের গুহা বানিয়ে দেবেন। এখন আমি হয় গ্রামবাসীকে জানাবো যে এখানে একটা বরফের গুহা আছে, নয়তো ওই সন্ন্যাসী বাবার সাথে থাকা এই গরুটাকে গুহায় আটকে রাখতে হবে, নয়তো এই বরফের গুহায় বরফ থাকবে না। এখন তুই আমাকে বল, আমি গ্রামবাসীকে জানালে আমার লাভ কোথায়? এর চেয়ে আমি সন্ন্যাসী বাবার গরুটাকে রেখে দিয়েছি আর গরুটাকে গুহার মধ্যে আটকে রেখেছি। এখন যদি এই গরুটাকে গুহা থেকে বের করি, তাহলে আবার সব বরফের গুহার বরফ হাওয়া হয়ে যাবে, আবার লস হয়ে যাবে না? আপনি নির্লজ্জের মতো এসব কি বলছেন? নিজের লাভের জন্য আপনি একটা গরুকে এভাবে কষ্ট দিচ্ছেন? আপনি একটা নিষ্ঠুর নির্দয় মানুষ। কোনো মানুষ কিভাবে একটা পশুকে এত কষ্ট দিতে পারে? আহারে, গরুটা বোধহয় মারাই যাবে। কলি দ্রুত সেই গুহা থেকে গরুটাকে বের করে রোদে এনে রাখে। গরুটা একটু যেন স্বস্তি পায়। রোদের আলোতে গরুর শরীরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে সন্ন্যাসী বাবা প্রকট হয় আর বলতে থাকে, কলি, তুই অনেক ভালো মেয়ে, তুই আমার গরুটার প্রাণ বাঁচিয়েছিস। আমি তো এই শয়তান রাক্ষস এই জমিদারকে পরীক্ষা করছিলাম, কিন্তু এ কোনো কিছুর যোগ্য নয়। এ আমার গরুটাকে নিজের লোভের কারণে প্রাণেই মেরে ফেলছিল। আমি জানি তুই একটা সাধারণ জীবন যাপন করিস, আমি তোকে আশীর্বাদ করছি। তোর বাসায় যে ফ্রকগুলো তুই বানিয়ে রেখেছিস, সেই ফ্রকগুলো সব জাদুর বরফের ফ্রক হয়ে যাবে, আর সেই বরফের ফ্রক থেকে যত ইচ্ছা তত পানি বের করতে পারবি। আর এই শয়তান জমিদার এখন শাস্তি পাবে। যতদিন না পর্যন্ত গ্রামের সবাই পানি পাচ্ছে, ততদিন পর্যন্ত এই জমিদার বরফ হয়ে থাকবে। এতটুকু বলা মাত্রই জমিদার বরফে পরিণত হয়ে গেল। আর এদিকে কলি বাসায় এসে দেখলো তার সবগুলো ফ্রক বরফের ফ্রক হয়ে গেছে। সে তখন গ্রামের সবাইকে তার জাদুর বরফের ফ্রক থেকে খুবই অল্প মূল্যে পানি বিক্রি করতে লাগলো, যাতে সবাই সেখান থেকে পানি কিনে খেতে পারে। আর বরফের মতো ঠান্ডা পানি খেয়ে গ্রামের সবাই অনেক খুশি ছিল। কিছুদিন পর তাপমাত্রা কমে এলো। গ্রামের মানুষজনও আগের মতো পানি আর ঠান্ডা বাতাস পেতে শুরু করলো। তখন জমিদারও তার আগের রূপে ফিরে এলো আর এসে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। থ্যাংক ইউ।